কয় কলকাতা টু কয় কালিম্পং ভ্রমণের গল্পটা অনেকটাই কয় কাকতালীয়ভাবে আমাদের কাছে এসেছিল। আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম যাবার, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় শেষ লগ্নে প্ল্যানটা ভেস্তে যায়। কিন্তু পাহাড় তো আমাদের দুহাত বাড়িয়ে ডাকছে, তাই প্ল্যান ক্যান্সেল করার কোনো দরকার নেই, শুধু সিকিমের জায়গায় কালিম্পং যাওয়া হবে। আমাদের প্রায় আধ ঘুম থেকে তুলে রাত 3টায় আমাদের ক্যাব উড়িয়ে নিয়ে চলল হাওড়া স্টেশনের দিকে। যখন গোটা শহর ঘুমিয়ে, আমরা তখন বেরিয়ে পড়েছি এক নতুন গল্পের খোঁজে। আমাদের ক্যাব ছুটে চলেছে ফাঁকা কলকাতার শহর পেরিয়ে হাওড়ার দিকে। রাস্তাঘাট, রাস্তার মোড়, আলো আঁধারি সব যেন নতুন করে ধরা দিচ্ছে আমাদের চোখে। কলকাতার রাত এক অদ্ভুত রকম সুন্দর। এই ব্যস্ত শহরের ক্লান্ত শ্বাস যেন তখন একটু থেমে যায়। হাওড়ার ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। লম্বা হাই তোলা আর একজনের হাই করা এসবই বুঝিয়ে দিচ্ছিল রাতের ঘুমটা আমাদের অনেকটাই অপূর্ণ থেকে গেছে। আমরা একটু আগে ভাগেই পৌঁছে গেছি আমাদের ট্রেনের সন্ধানে। হাওড়া স্টেশন শুধু একটা স্টেশন নয়, এ যেন কলকাতার হৃৎপিণ্ড। 1854 সালে চালু হওয়া এই স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে হুগলি। আজ এখান থেকেই আধুনিক ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু। জানালার পাশে বসে আমরা তৈরি হচ্ছি 650 কিমি রোমাঞ্চের জন্য। নির্ধারিত সময়ে সকাল 5:30টায় আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের গন্তব্য K2K, কলকাতা টু কালিম্পং। অবশেষে একরাশ আনন্দ নিয়ে হাওড়া স্টেশনকে পিছনে ফেলে আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেন কর্তৃপক্ষ কখন নিউজ পেপার দিয়ে চলে গেল টেরই পেলাম না। খবরের কাগজের প্রথম পৃষ্ঠা শেষ করতে না করতে বন্দে ভারত আমাদের জন্য চা বিস্কিট পাঠিয়ে দিল। টিকিটে ছিল একটি টি ব্যাগ, সুগার, একটা কাপ আর একটা বিস্কিট। ততক্ষণে আমরা চা সহযোগে তাস শুরু করে দিয়েছিলাম। কয়েক রাউন্ড খেলতে না খেলতে আমাদের সিটিং টেবিলে ব্রেকফাস্ট হাজির। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রাউন ব্রেড, বাটার, টমেটো সস, ফ্রুট জ্যাম, মিক্স ভেজ আর সঙ্গে একটা কুকিজ। আর হ্যাঁ, সঙ্গে ছিল একটা হ্যান্ড স্যানিটাইজারও, যাকে বলতে হয় একেবারে ট্রু হসপিটালিটি। খাওয়া দাওয়া সেরে আমরা ফিরে গেলাম আবার তাসের আসরে। আসলে সকালের লং জার্নিতে ঘুমিয়ে সময় কাটানো যায় না। গল্প, আড্ডা, গান শুনে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
ইতিমধ্যে আমাদের ট্রেন ফারাক্কা পৌঁছে গেছে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। এই বাঁধ গঙ্গার জল ভাগীরথী হুগলির দিকে সরিয়ে দেয়, যা কলকাতা বন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছরই এপ্রিল থেকেই এই বাঁধ চালু হয়ে যায়। অর্থাৎ এই বছরে ফারাক্কা ব্রিজ 50 বছর পূর্ণ করল। পঞ্চাশ বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা ফারাক্কা পেরোলাম। জানালার বাইরে মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের লাঞ্চের সময় এসে গেছে আমরা টেরই পাইনি। আমাদের লাঞ্চের মেনুতে ছিল 2টো আটার রুটি, একটু রাইস, ডাল, সবজি আর চিকেন। খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু চিকেনটা আমার একদম পোষায়নি। একটা পিসও খেতে পারিনি, বাকিটা মোটামুটি ঠিকই ছিল। খাওয়া দাওয়া শেষ হলো মিষ্টি একটা আইসক্রিম দিয়ে। শেষটা শেষমেশ ভালোই হলো। চলুন আবার একটু জানলার বাইরে চোখ রাখি। গাছপালার হালকা ফারাক এবার আপনাদের চোখে পড়ছে। শুকনো ভুট্টার ক্ষেত আর দিগন্ত বিস্তৃত ফাঁকা জমি এবারে পুরো জানালা জুড়ে দখল নিয়েছে। কখনো নদী, কখনো সবুজ উপত্যকা, ক্রমশ পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন, কোনো কারণ লাগবে না। জাস্ট এমনি নির্দ্বিধায় হাজার হাজার মিনিট এইভাবে তাকিয়ে থাকা যায় এই খোলা জানলার বাইরের দিকে। নীল আকাশ, সাদা নদী আর সবুজ জমি মিলেমিশে একই ক্যানভাসে যেন হাজার জলছবি আঁকছিল। আর আমাদের সামনে একটা পিচ্চি আমাদের দিকে তাকিয়ে শুধু হাসছিল। ও সিটের ওপর দাঁড়িয়ে নানা এক্সপ্রেশন দিচ্ছিল। বাচ্চাটা সত্যি খুব সুন্দর, ঠিক এরকম একটা সকালের মতোই সুন্দর। আস্তে আস্তে জানলার বাইরের দৃশ্য বেশ পাল্টাতে শুরু করেছে। আপনারা কি লক্ষ্য করেছেন সেটা? এই দেখুন, এই ছোট ছোট চা বাগানের সারি আমাদের জানান দিচ্ছে আমরা নিউ জলপাইগুড়িতে ঢুকছি। প্রায় 2:30টার দিকে পৌঁছলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকেই পাহাড়ের যাত্রা শুরু। ট্রেন মাঝখানে কয়েকবার বেশ অনেক সময় দাঁড়িয়েছে, তাই একটু বেশি সময় লাগলো। এনজিপিতে নেমে আমরা সমস্ত লাগেজ গাড়িতে বেঁধে আমরা পাহাড়ের দিকে পা বাড়াবো। এইখানে বলে রাখি, আপনারা এখানে যাত্রী সাথী থেকেও গাড়ি বুক করতে পারবেন। স্টেশনে নেমে অনেক শেয়ার কারের সন্ধান পেয়ে যাবেন, শেয়ার কারও নিতে পারেন। গাড়িতে ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন, নইলে পরে সমস্যা হতে পারে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল। পেট্রোল পাম্পে তেল ভরে আমাদের গাড়ি নতুন উদ্যমে ছুটে চলল দূর পাহাড়ের সন্ধানে।
আমরাও হাতড়ে বেড়াচ্ছি নতুন গল্পের সন্ধানে। চড়াই উতরাই শুরু, এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে গভীর খাদ, আর মাঝখানে আঁকাবাঁকা পথ। এই রাস্তাগুলোই যেন পাহাড়ের কবিতা। তিস্তা যেন আমাদের গাইড। তিস্তাকে অনুসরণ করে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। নদীর খেলা, পাহাড়ের বুকে ঘন সবুজ অরণ্য, আর মাঝে মাঝে পাহাড়ি বাঁকের রাস্তা। প্রকৃতি এখানে এক ছেলে মানুষের মতো খেলেই চলেছে। শেষ বিকেলের রোদ মুছে সন্ধ্যা নেমে পড়েছে পাহাড়ে, আর আমরা চলেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের পথে ছুটে চলা আর একটা হারিয়ে যাওয়া অধ্যায়ের খোঁজে আমরা সবাই তৎপর। পাহাড়ি রাস্তা ধরে ধরে আমাদের গাড়ি যখন তিস্তার কোল ঘেঁষে আঁকা বাঁকা পথে ছুটছে, তখন মনে হচ্ছিল আমরা কেবল এক গন্তব্যের দিকে নয়, বরং একটা ইতিহাসের দিকে এগিয়ে চলেছি। এই রাস্তা, এই কুয়াশা, এই শান্ত পাহাড়েরা আজ এক সাক্ষী সময়ের, যখন গোটা এলাকা ছিল অজানা, অপরিচিত আর রহস্যের মোড়া। কালিম্পংয়ের প্রাচীন ইতিহাস যেন কুয়াশার মতোই আবছা। তিব্বতী ভাষায় কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা। কলন কথার অর্থ হলো রাজার মন্ত্রী ও পং কথার অর্থ হলো সভা। অন্য মতে লেপচা ভাষায় কালিম্পং শব্দটির অর্থ যে শৈলশিরায় আমরা খেলাধুলা করি। অতীতে এখানে স্থানীয় আদিবাসীদের গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠানের আসর বসত। পাহাড়ের অধিবাসীরা এই অঞ্চলকে তাই কালিম্পংও বলে থাকেন। 1864 সালে ইং ভুটান যুদ্ধের পরেই এই এলাকার ইতিহাস স্পষ্টভাবে রেকর্ডে আসে। আর তার আগে যা জানা যায় তা পরস্পর বিরোধী, বিশ্বাসযোগ্য প্রমাণও কম। কিন্তু 1865 সালের 11ই নভেম্বর সিনচুলা চুক্তি, সেই ছিল এক মোড় ঘোরানোর দিন। তিস্তা নদীর পূর্ব দিকে ভুটানি অঞ্চল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হলো, আর কালিম্পংকে নিয়ে লেখা শুরু হলো নতুন ইতিহাসের পৃষ্ঠা। এই পাহাড়ি ভূমি একসময় ছিল সিকিমের অংশ। তাদের ভাষায় ডনজং বা পর্বতের উপত্যকা। লেপচা, ভুটিয়া আর লিম্বু এই 3 সম্প্রদায়ের বাস ছিল এখানে। 1664 সালে জন্ম নেওয়া চোগিয়াল টেংসুং নামগিয়েল ছিলেন সিকিমের ঐশ্বরিক রাজা। তার তৃতীয় স্ত্রী এক লিম্বু রাজকন্যা জন্ম দিলেন চাদর নামগিয়েলকে। রাজ সিংহাসনের উত্তরাধিকার ঘিরে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হলো। তার সৎ বোন পেন্ডুয়ামো ভুটানিদের সাহায্যে সিকিম আক্রমণ করল। ভুটানিরা দখল করে নিল তিস্তার পূর্বাঞ্চল, যার মধ্যে ছিল আজকের এই কালিম্পং। তখন কালিম্পং ছিল ডালিমকোর নামের এক ছোট্ট অঞ্চলের এক ক্ষুদ্র গ্রাম, মাত্র 2-3টে পরিবারের বাস। ইং ভুটান যুদ্ধ শেষে কালিম্পং যখন ব্রিটিশদের অধীনে এলো, তখন তারা একে পশ্চিম দেওয়ারেস জেলার সাথে যুক্ত করলো। পরে দার্জিলিং জেলার সাথে অন্তর্ভুক্ত করা হলো। তখন থেকেই বদলাতে শুরু করলো কালিম্পংয়ের ভাগ্য। এর অন্যতম কারণ ছিল জেলেপোলা গিরিপথের কাছে অবস্থান। ভারতের কৃষি, তিব্বতের চুম্বি উপত্যকার সঙ্গে সহজ সংযোগ বাণিজ্যের দরজা খুলে দিল। খচ্চরে করে কস্তুরি, পশম, খাদ্যশস্য আসত তিব্বত থেকে, আর এখান থেকেই চাল, কাপড়, লবণ যেত পাহাড়ের ওপারে। আর ঠিক এই সময়ই আসে স্কটিশ মিশনারিরা। 1886 সালে শুরু হয় স্কটিশ ইউনিভার্সিটির মিশন ইনস্টিটিউশন।
1900 সালে রেভারেন্ড গ্রাহাম প্রতিষ্ঠা করেন ডক্টর গ্রাহামস হোমস, অ্যাংলো ইন্ডিয়ান শিশুদের জন্য স্কুল আর এতিমখানা। তখন থেকে এই শহরের রূপ বদলাতে থাকে। ব্রিটিশ অফিসাররা গ্রীষ্মকালীন কটেজ, সমতলীয়বাসীদের পাহাড়ি বাড়ি, সব মিলে কালিম্পং হয়ে ওঠে প্রাণবন্ত এক শহর। সালে জনসংখ্যা ছিল মাত্র 7,880 জন। 1916 সালে এটি মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর জেলেপলা গিরিপথ দিয়ে তিব্বতের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ হয়ে যায়। কালিম্পংয়ের অর্থনীতি আবার ধাক্কা খায়, তবে শহরের আত্মা থেকে যায় অটুট। আজকাল কালিম্পং মূলত পর্যটন, শিক্ষা ও কৃষি নির্ভর একটি শহর। চা বাগান, পাহাড়ি ফুল, শিশির ভেজা সকাল আর শান্ত জনজীবন সব মিলিয়ে এক রাস প্রশান্তি। দু 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা 2.5 লক্ষের বেশি। তবু যেন এখনও শহরটা আগের মতোই, একটু নরম, একটু ধীর, একটু ইতিহাসে মোড়া। কালিম্পং কোনো এক রাজা বা যুদ্ধের শহর নয়, এ এক নীরব পাহাড়ি শহর, যার প্রতিটি মোড়, প্রতিটি পাথর বলে যায় ইতিহাসের গল্প, যার বিকেলটা এখনও উষ্ণ চায়ের মতো আর সকালটা যেন কোনো এক গল্প পাগল বইয়ের প্রথম পাতা। আমরা যখন এই শহরে ঢুকলাম সন্ধ্যা নেমে এসেছিল, কিন্তু তিস্তার পাশে দাঁড়িয়ে মনে হলো এই শহরের ইতিহাস এখনও স্রোতের মতো বয়ে চলেছে, চুপচাপ, গর্বিত আর জীবন্ত। আপাতত ইতিহাসকে রাস্তার অন্ধকারে চাপা দিয়ে অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। আমরা চেষ্টা করব আমাদের চোখ দিয়ে ইতিহাসের পাতা উল্টে আজকের কালিম্পংকে আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি আমাদের চেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসতে চলেছে কালিম্পংয়ের বিভিন্ন জায়গার উপর, তো সাবস্ক্রাইব করে কত কথার সঙ্গে থাকুন। আর সবশেষে একটাই অনুরোধ, যদি আপনার আমাদের চেষ্টা পছন্দ হয়ে থাকে তাহলে একটু শেয়ার করে ছড়িয়ে দিন না। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য একটা গল্পের মোড়কে।